ইশরাক সমর্থকদের গুলিস্তান ব্লকেট, দ্রুত শপথ পড়ানোর দাবি বিএনপির, আইনি জটিলতা আছে উপদেষ্টা আসিফ। শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, তদন্তের স্বার্থে গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি ও পাচারের 2.25 লাখ কোটি টাকা জব্দ, ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়, সমুদ্রপৃষ্ঠ থেকে কম সময়ে জয়ের রেকর্ড। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তানে ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকরা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো যাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মেজবা হাসান। থেমে থেমে গান আর স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন অবস্থান নেওয়ার পর পঞ্চম দিনের ব্লকেট কর্মসূচিতে এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করে আমরা এই দাবি আদায় করব। হাইকোর্টের রায়কে বর্তমান সরকার তোয়াক্কা করছে না, মানছে না। টানা এমন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওখানে নেমেছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না। এরপরেও আমি আপনার ওই রোডে নামছি বেশ অনেকটা আগে, এটুকু কষ্ট করে হেঁটে আসছি। কর্মসূচি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। বলেন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেন, এখনই ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আদালতের নির্দেশনা মেনে দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, অন্যথায় ভাবমূর্তি ধরে রাখতে পারবেন না ডক্টর ইউনূস। বিকেলে বিএনপির সিলেট বিভাগীয় সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতা ভোগের স্বপ্নে বিভোর, চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে জনগণ যাদের উৎখাত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। মতভেদ থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আগামীর দেশ গড়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। কিন্তু কেন এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, এই সরকার এই
ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেই টাইমেই তারা বলছেন, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে গেলে। দুর্নীতি এবং পাচারকৃত প্রায় 1,76,000 কোটি টাকা মূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকের অধীনে জব্দ আছে। জব্দকৃত সম্পদ ব্যবস্থাপনায় ফান্ড তৈরিতে নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, আইনি মীমাংসা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হবে ওই অর্থ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের সময় দেশ থেকে লুট হওয়া এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল অঙ্কের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার। 1,30,758.7 করোড় টাকা, আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে লুটপাট হওয়া সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে, ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিরা হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, যথাযথ নিয়মে তাদের বিচার হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আজকে তার জামিন আংশিক শুনানি হয়। প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, তাই তিনি অপরাধী নন। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশাপ্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নিরাপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব বলেন উপদেষ্টা। বৈঠকে মে মাসের মধ্যে তৈরি পোশাক কর্মীদের বোনাস এবং 3 জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে,
ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয় বৈঠকে। এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না এবং পশুবাহী ট্রাকের সামনে কোন হাটে যেতে চান তা লিখে রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগেই টেন্ডার হওয়ায় এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে 5%-এর বদলে 4% হাসিল নেবার অনুরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের একমাত্র নজির গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। বাংলাদেশের সমুদ্র শহর কক্সবাজার থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন শাকিল এবং তিনি এই পথ সবচেয়ে কম সময়ে পাড়ি দিয়েছেন। এই মুহূর্তে শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। তবে যোগাযোগের সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শাকিল এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন বা সাথে কতজন আরোহী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার একটি পর্বতারোহী দল ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 দিনে এভারেস্ট জয় করেছিল। শাকিল সেই রেকর্ড ভেঙে আরও 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহখানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 1102 কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 62 জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছে দুদক। ভুয়া প্রতিষ্ঠানের নামে 553 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাইফুল আলম সহ 31 জনের বিরুদ্ধে প্রথম মামলা হয়। এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগ সাজশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নাম সর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স হুদা এন্টারপ্রাইজের নামে ভুয়া বিনিয়োগ প্রস্তাব তৈরি করে জাল কাগজ উপস্থাপন করে প্রাথমিকভাবে 105 কোটি টাকার ঋণ অনুমোদন করেন। পরে ধাপে ধাপে আরও 553 কোটি টাকা আত্মসাৎ করেন। বৈধ সিআইবির রিপোর্ট, ট্রেড লাইসেন্স, বিমা নথি ছাড়াই ঋণ প্রদান করা হয়। আর ঋণ বিতরণের পর ভেনাস ট্রেডিং সহ এস আলমের কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানে টাকা হস্তান্তর করা হয়। এতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদক জানায়। কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল খাদিজা নামের 4 বছরের এক শিশুর। যশোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে খাদিজার ভাই সজীব। এলাকাবাসী জানায়, সকালে যশোর শহরের শঙ্করপুর এলাকায় বাড়িতে খেলা করছিল খাদিজা ও সজীব। হঠাৎ ঘরে বিস্ফোরণের পর খাদিজা ও সজীবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায় খাদিজা। এদিকে বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 বিভাগে বিভক্ত করার প্রতিবাদে চলমান কলম বিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত না নিয়ে অধ্যাদেশ জারি করায় কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করে আসছেন। তারা দাবি করেন, এনবিআর বিলুপ্ত নয়, বরং একে স্বতন্ত্র রেখেই সংস্কার করতে হবে। আর ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসন সংস্কার নিশ্চিত
প্রত্যাশিত সহ মোট 3টি দাবি নিয়ে আলোচনায় বসবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের 10 থেকে 12 জনের একটি প্রতিনিধি দল। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে 27 রানে জয় পায় বাংলাদেশ। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, তাই আজ চাইবে সিরিজ নিশ্চিত করতে। অন্যদিকে স্বাগতিক সংযুক্ত আমিরাত দারুণ একটি জয়ের প্রত্যাশা করে সিরিজ বাঁচাতে চাইছে। 2 ম্যাচের সিরিজটি ইতোমধ্যে রূপ নিয়েছে 3 ম্যাচের সিরিজে। বিসিবি এমিরেটস ক্রিকেট বোর্ডকে বাড়তি একটি ম্যাচ খেলার প্রস্তাব দিলে তা লুফে নিয়েছে দেশটি। একদিন বিরতি দিয়ে 21 মে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পারভেজ ইমন 54 বলে 100 রান করেছিলেন, বাকিরা মিলে করেছিল 91। তাতে বাংলাদেশ 191 রানের পুঁজি পায়। ব্যাটসম্যানরা জুৎসই পারফরমেন্স করতে না পারলেও বোলাররা ভালো করেছেন। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবিকে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তবে সীমান্তবর্তী স্টেডিয়ামকে ভেন্যু নির্ধারণ না করার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা। এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে বিসিসিআই। সোমবার সকাল থেকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ভারতের এশিয়া কাপ আয়োজন না করার খবর। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পাকিস্তানি হওয়ায় এসিসি আয়োজিত টুর্নামেন্টে খেলবে না ভারত, এমন একটি শঙ্কাও তৈরি হয়েছিল। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া এক বিবৃতিতে বিসিসিআই সচিব দেবজ্যোত সাইকিয়া জানিয়েছেন, এসিসি টুর্নামেন্ট সম্পর্কিত কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিসিআই। এমনকি এই বিষয়ে হয়নি কোনো আলোচনাও। উল্লেখ্য এই যে 2025 এশিয়া কাপ আয়োজন করার কথা বিসিসিআই-এর, তবে ভারত পাকিস্তান যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়েছে সেই টুর্নামেন্টও। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইশরাক সমর্থকদের গুলিস্তান ব্লকেট, দ্রুত শপথ পড়ানোর দাবি বিএনপির, আইনি জটিলতা আছে উপদেষ্টা আসিফ। শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, তদন্তের স্বার্থে গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতি ও পাচারের পৌনে 2 লাখ কোটি টাকা জব্দ, ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়, সমুদ্রপৃষ্ঠ থেকে কম সময়ে জয়ের রেকর্ড। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।